তাহলে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, আজ আমরা পড়ব আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, যদিও এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 10-এ পড়ানো হয়েছে, এবং এই চ্যাপ্টারটাতে স্টার্ট করার আগে কিছু জিনিস বলা প্রয়োজন। ক্লাস 10-এ যা যা পড়েছ সেই সব বিষয়ের, সেই সব টপিকসকে আমি একবার চোখ বুলিয়ে রাখার মতো বলে দিচ্ছি, চোখে বলে মনে রাখার মতো, চোখ বললেই হয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে? আর ক্লাস 10-এ যা যা পড়েছ সেই সব টপিক থেকে কোনো ডেরাইভ প্রশ্ন এখানে আসার সম্ভাবনা খুবই কম। তাহলে স্টার্ট করা যাক। আলোর প্রতিফলন। প্রতিফলন কোন ঘটনাটা? প্রতিফলন হচ্ছে সেই ঘটনাটা যেখানে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ দলে আপতিত হবে এবং পুনরায় ওই মাধ্যমে ফিরে যাবে, যে মাধ্যম থেকে আসছে সে মাধ্যম থেকে ফিরে যাবে। আলোর এই ঘটনাকে আমরা আলোর প্রতিফলন বলি। উদাহরণের জন্য আলোর প্রতিফলনে আমরা প্রথম পড়ব সমতল প্রতিফলক তলে প্রতিফলন। সমতল প্রতিফলক তলে প্রতিফলন। সমতল প্রতিফলক তলে প্রতিফলন। সর্বপ্রথম জানতে হবে প্রতিফলক তল বলতে কি বোঝাচ্ছে। প্রতিফলক তল হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। ভাবো এটা হচ্ছে প্রতিফলক তল, অর্থাৎ এই স্ট্রেট লাইনের, এই সরল রেখার ওপরের যে মাধ্যম সেটা এ মাধ্যম, নিচে বি মাধ্যম। তাহলে বলতে পারি এ মাধ্যমটা এখানে শেষ হচ্ছে, বি মাধ্যমটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তাই এটাকে অনেক সময় বিভেদ তলও বলা হয়, দুই মাধ্যমের বিভেদ তল বা প্রতিফলক তল। যেহেতু আমরা প্রতিফলন পড়ছি তাই এটা হচ্ছে এখন প্রতিফলক তল। যখন আমরা প্রতিসরণ পড়ব তখন এই লাইনটাকে বলা হবে, ফিগার অনুযায়ী এই লাইনটাকে বলা হবে বিভেদ তল বা প্রতিসারক তল, কারণ তখন আমরা প্রতিসরণ পড়ব। ভেবে নাও এইভাবে কোনো আলোক রশ্মি আসছে এবং এই মাধ্যমের এই পয়েন্টে এসে পড়ে আপতিত হচ্ছে। আলো এ মাধ্যম থেকে আসছে, এ মাধ্যম, আর পুনরায় আলো আপতিত হয়ে ওই মাধ্যমেই ফিরে যাচ্ছে। কোন মাধ্যমে? ওপরের মাধ্যমটাতে, এ মাধ্যমে। তো এই ঘটনাটাই আলোর প্রতিফলন। আলো যে মাধ্যম থেকে আসবে কোথায় পড়বে? বিভেদ তলে বা প্রতিফলক তলে, ওই মাধ্যমেই ফিরে যাবে। আলোর এই ঘটনাটাকে আমরা কি বলবো? আলোর প্রতিফলন। এই যে যেটা ড্র করলাম এই পার্টটা এন, এটা যদি ও হয় বা এটাকে মনে করো কিউ নাম দিচ্ছি, তো এন কিউ হচ্ছে অভিলম্ব, এন কিউ হচ্ছে অভিলম্ব, যা এই তলের ওপর অলওয়েজ লম্বভাবে থাকবে। তো পি এবং কিউ হবে আপতিত রশ্মি, কিউ আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই যে অ্যাঙ্গেলটা দেখছো, এই অ্যাঙ্গেলটা কার? পি কিউ মানে আপতিত রশ্মি, এন কিউ মানে অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে বলা হবে আপতন কোণ। আবার প্রতিফলিত রশ্মি কিউ আর অভিলম্বের সঙ্গে অর্থাৎ এন কিউ এর সঙ্গে যে কোণ ক্রিয়েট করবে সেই কোণটাকে বলা হবে প্রতিফলন কোণ। আপতন কোণকে আই লেখা হবে, প্রতিফলন কোণকে আর দ্বারা লেখা হবে। এই যে কিউ বিন্দুটি হচ্ছে
আপতন বিন্দু বা প্রতিফলন বিন্দু। আমরা জানি আলো সরলরেখা বরাবর চলে। তো যদি এই প্রতিফলক তলটা না থাকে, যদি এই প্রতিফলক তলটা না থাকতো, তাহলে আলো সোজা স্ট্রেট লাইন বরাবর এগোতো, অর্থাৎ আলো এই পথ বরাবর যেত। কিন্তু এই প্রতিফলক তলটা থাকার দরুন আলো এই দিকে চলে গেছে, অর্থাৎ নিজের পথ থেকে কতটা সরে গেছে, এই অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় চ্যুতি, আর এটাকে ডেল্টা দ্বারা লেখা হয়। কি বলা হয়? চ্যুতি, একে ডেল্টা দ্বারা লেখা হয়। এক একটা কথা নোট করবে। আলো সরল রেখায় চলে, তাহলে এই যে সরল রেখা, একটা সরল রেখার মান কত? 180 ডিগ্রি, তাই তো পড়েছ। তো এই সরল রেখা যদি 180 ডিগ্রি হয়, তার মানে এই আই, আর এবং ডেল্টা মিলিয়ে পরে কত হবে? 180 ডিগ্রি। তাহলে আই প্লাস আর প্লাস ডেল্টা এর মান কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে ইজিলি আমি বার করে নিতে পারি ডেল্টা ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। এটা হচ্ছে প্রতিফলনের দরুন রশ্মির চ্যুতি। যদি জিজ্ঞাসা করে প্রতিফলনের দরুন রশ্মির চ্যুতি কত, 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। এখন আপাতত এইটুকু। এরপর প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্রের আগে আবার আমি এইটুকু টপিকটাতে দেখি। এখানে দেখো লেখা রয়েছে সমতল প্রতিফলক তল। সমতল প্রতিফলক তল মানে এই যে যে তলটা থেকে প্রতিফলন হচ্ছে, যেটাকে আমি বিভেদ তল বলছি বা প্রতিফলক তল বলছি, সেটা কী রকম? সমতল। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাকে সমতল প্রতিফলক তলের মানে সমতল প্রতিফলক তলে আলোর প্রতিফলনকে পড়তে হবে, যেটা ক্লাস 10-এর সিলেবাসে ছিল। তো এই তলটা কীরকম? সমতল, তাই সমতল প্রতিফলক তলে আলোর প্রতিফলন। কিন্তু 12-এ যেটা রয়েছে মেন ফোকাস করতে হবে, সেটা হচ্ছে বক্রতলে আলোর প্রতিফলন। বক্রতলে বা বক্র প্রতিফলক তলে মানে নিশ্চয়ই এই প্রতিফলক তলটা সেখানে সোজা থাকবে না, বাঁকা থাকবে, বক্র, কার্ভ, বা বলা থাকবে গোলীয় তলে আলোর প্রতিফলন। গোলীয় তল মানে গোলকের মতো থাকবে, কার্ভ, বাঁকা, একই না। বক্রতলে প্রতিফলন বলুক বা গোলীয় তলে আলোর প্রতিফলন বলুক, একই জিনিস। প্রতিফলনের সূত্রে বলে 3 ভাই রয়েছে। কোন 3 ভাই? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একেই সমতলে থাকে। 3 ভাই কে কে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব। কোন জায়গাতে? আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এরা একই সমতলে থাকে। এর অর্থাৎ কথার অর্থ হচ্ছে, মনে করো অভিলম্ব হচ্ছে এইটা, এই রেড পেন দ্বারা আমি অভিলম্বকে সূচিত করছি, এই রেড পেন অভিলম্ব। আপতিত রশ্মি হচ্ছে এটা, আর প্রতিফলিত রশ্মি হচ্ছে এটা।
তো যদি বলা হয় ফার্স্ট ল অনুযায়ী আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা একই সমতলে থাকবে। একই সমতলে বলার অর্থ হচ্ছে এই তলটাতে, এই যে আমার পেপারের উপরের তলটা দেখতে পাচ্ছ, এই তলটাতে, এই পেপারের তলের উপরেই আপতিত রশ্মিও রয়েছে, এই পেপারের তলের ওপর প্রতিফলিত রশ্মিও রয়েছে এবং এই পেপারের তলের ওপর অভিলম্বও রয়েছে। ঠিক আছে। দ্বিতীয় সূত্র, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণকে বললাম আই দ্বারা লেখা হবে, প্রতিফলন কোণকে আর দ্বারা লেখা হবে। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে আই ইকুয়ালস টু আর। প্রতিফলনের ক্ষেত্রে আই ইকুয়ালস টু আর যদি হয় তাহলে এই যে ইকুয়েশনটা চ্যুতি, এই চ্যুতির ইকুয়েশনটা কী হয়ে দাঁড়াবে? ডেল্টা ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 2i, কারণ প্রতিফলনের সূত্র কি বলছে? আই সমান আর। তাহলে এই আর এর জায়গাতে আমি আই লিখতে পারি, তাহলে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আই, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 2i বা 180 ডিগ্রি মাইনাস 2r। अगेन বলছি, ডেল্টা কি বটে? ডেল্টা হচ্ছে চ্যুতি। ডেল্টা কি? চ্যুতি। ঠিক আছে। এরপর কিছু ছোট ছোট জিনিস তোমাদেরকে জানা দরকার, যেমন লম্ব আপতন। লম্ব আপতন, লম্ব আপতনের ক্ষেত্রে কী হবে? এ হচ্ছে প্রতিফলক তল, সমতল প্রতিফলক তল বা বিভেদ তল। আলো লম্বভাবে আপতিত হবে। লম্ব আপতন কথার অর্থ হচ্ছে প্রতিফলক তলের ওপর লম্বভাবে আপতিত হবে। তো যদি এটা আমার প্রতিফলক তল হয়, আলো লম্বভাবে আপতিত হচ্ছে। আবার আলো ওই পথেই ফিরে যাবে, আলো যে পথ দিয়ে আসছে সেই পথ দিয়ে ফিরে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে? আই সমান 0। কেন 0 হবে? কারণ আপনি বলছেন আপতন কোণ কাকে বলা হয়? অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণটা করে সেই কোণটাই আপতন কোণ। তো ভাবো, আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে এইভাবে 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 গিয়ে পড়ে সোজা এইভাবে আপতিত হবে। তো যদি এভাবে আপতিত হয়, অ্যাঙ্গেলটা এই দিক থেকে যাচ্ছে, তার মানে অ্যাঙ্গেলটা কমবে না বাড়বে? নিশ্চয়ই কমবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আই সমান 0। আবার প্রতিফলনের সূত্র কি বলে? আই সমান আর হবে। তো এক্ষেত্রে তো প্রতিফলন ঘটছে, তো প্রতিফলন ঘটা অর্থাৎ আর সমানও 0 হবে, কারণ আই ইকুয়ালস টু আর প্রতিফলনের সূত্রানুযায়ী। ঠিক আছে। সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে আরও অনেক কিছু প্রয়োজন রয়েছে জানার। তার মধ্যে প্রতিফলন এর প্রকার। প্রতিফলন কয় প্রকার? প্রতিফলন 2 প্রকার। কি কি? নিয়মিত প্রতিফলন আবার বিক্ষিপ্ত প্রতিফলন।
এরপর মাথায় আসবে নিয়মিত প্রতিফলন কোনটা আর বিক্ষিপ্ত প্রতিফলন কোনটা। তো যদি আলোক রশ্মি সমতল প্রতিফলক তলের উপর আসে, মসৃণ, যদি আলো মসৃণ প্রতিফলক তলের উপর আপতিত হয়, তো আলো এইভাবে আসবে, আলো এইভাবে আসবে। তো সমান্তরাল আলোক রশ্মি আপতিত হচ্ছে, তাহলে এরা প্রতিফলিত হবে সমান্তরালভাবেই। যে পথ দিয়ে আসছে সেভাবেই আসবে। প্যারালাল আসছে, সমান্তরাল আলোক রশ্মি আপতিত হচ্ছে, তো সমান্তরালভাবেই প্রতিফলিত হবে। তো এমনি ধরনের প্রতিফলনকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের জন্য প্রতিফলক তলটা কীরকম হওয়া দরকার? মসৃণ প্রতিফলক হওয়া দরকার, মসৃণ তল হওয়া দরকার। একটা যে বিক্ষিপ্তের জন্য তলটাকে কী হওয়া দরকার? অমসৃণ। অমসৃণ প্রতিফলক তল, অমসৃণ প্রতিফলক তল। এক্ষেত্রে আলোক রশ্মি সমান্তরালভাবে আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তলটা, এই যে সমান্তরাল আলোক রশ্মি আসছে, কিন্তু তলটা অমসৃণ থাকার কারণ আলোক রশ্মি এভাবে হতে পারে, যেতে পারে, আলোক রশ্মি এভাবে যাবে। এখানেও দেখো প্রতিফলিত রশ্মি, এই একটা প্রতিফলিত রশ্মি, এই একটা প্রতিফলিত রশ্মি, দুটো কি সমান্তরাল? মোটেই না, কিন্তু আসছে সমান্তরালভাবেই। তাহলে সমান্তরাল আলোক রশ্মি যদি অমসৃণ প্রতিফলক তলের উপর গিয়ে আপতিত হয়, তো প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল হয় না। আলোর এমনি ধরনের প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলব। সমান্তরাল আলোক রশ্মি যদি মসৃণ প্রতিফলক তলের উপর আপতিত হয়, তাহলে প্রতিফলনের পরও তারা সমান্তরালভাবেই নির্গত হয়। আলোর এমনি ধরনের প্রতিফলনকে আমরা নিয়মিত প্রতিফলন বলব। আমাদের ধ্যান দিয়ে নোট করে রাখবে, আমরা আমাদের চোখে যা কিছুই দেখছি, আমাদের অধিকাংশ পরিবেশে যা কিছু দেখছি, সব কিছুই কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই দেখতে পাই। এটা নোট করে রাখবে, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা পরিবেশের অধিকাংশ জিনিসকে দেখতে পাচ্ছি। অধিকাংশ বলতে 99%। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা খুবই কম দেখতে পাই। যেমন নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কী হয়, দর্পণে আমি কোনো নিজেকে দেখছি, সমতল দর্পণে নিজেকে দেখছি, নিজের প্রতিবিম্বকে দেখছি। এখানে যে ধরনের প্রতিফলনটা হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। কিন্তু ভাবো আমার পাশেই একটা খুব বড় গাছ রয়েছে, তো গাছের প্রতিবিম্বটা যেটা আমি দেখছি সেটা কিসের জন্য দেখছি? আলোক রশ্মি সূর্য থেকে আসছে, ধরে নাও গাছের উপর, গাছের বিভিন্ন অংশে, পুরো গাছটা বিভিন্ন জায়গাতে পড়েছে, আর পুরো গাছটা তো নর্মাল সমতল নয়, পুরো গাছটা তো এবড়ো খেবড়ো আকার রয়েছে, মানে অমসৃণ রয়েছে। ওখান থেকে প্রতিফলনের পর আমাদের চোখে এসে পড়ছে, আমাদের চোখের রেটিনায় গিয়ে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এখানে যে প্রতিফলনটা হচ্ছে সেটা কি নিয়মিত হচ্ছে না বিক্ষিপ্ত হচ্ছে? নো ডাউট বিক্ষিপ্ত হচ্ছে। তো আমাদের চোখের পাশে সব জিনিসেই কি সমতল আছে যা কিছু দেখছি? মোটেই না, মসৃণ তো নেই, সব কিছু অমসৃণ রয়েছে। তাহলে আমাদের চোখে বা আমাদের পরিবেশে যে কিছুই আমরা দেখছি তার ম্যাক্সিমামটাই কি বিক্ষিপ্ত প্রতিফলন। তো বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে? এরপর নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের একটা বেশ পার্থক্য রয়েছে। সে পার্থক্যটা আরও মনে করা দরকার যে নিয়মিত প্রতিফলন
মসৃণ প্রতিফলক তলের উপর হবে, আর বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ প্রতিফলক তলের উপর হবে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখা দরকার যে নিয়মিত প্রতিফলন হোক বা বিক্ষিপ্ত প্রতিফলন হোক, দুটোই কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে। এমন নয় যে নিয়মিত প্রতিফলনেই প্রতিফলনের সূত্র মেনে চলবে, বিক্ষিপ্ত প্রতিফলনও প্রতিফলনের সূত্র মেনে চলবে। প্রতিফলনের সূত্রটা কি? ওই 3 ভাই রয়েছে, ওই 3 ভাই একই সমতলে থাকবে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব। প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। চলো, এরপর টপিক আসছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি? আলোক রশ্মি প্রতিফলনের পর বা প্রতিসরণের পর, আলোক রশ্মি প্রতিফলনের পর বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে ওই বিন্দুকে, ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হবে। মানে মোটা কথায়, প্রতিফলিত রশ্মিগুলি যদি কোনো বিন্দুতে মিলে প্রতিফলনের পর, বা প্রতিফলিত রশ্মিগুলি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে প্রতিফলনের পর, তাহলে ওই বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হবে। যেহেতু আমরা প্রতিফলন পড়ছি তাই প্রতিফলনের জন্য। প্রতিসরণের ফলেও তো প্রতিবিম্ব গঠিত হবে। তো প্রতিসরণের ফলে কি হবে? প্রতিসরিত রশ্মিগুলি যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা প্রতিসরিত রশ্মিগুলি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় প্রতিসরণের পর, তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দুর কি বলা হবে? প্রতিবিম্ব বলা হবে। তো এখন আমরা প্রতিফলনের জন্য পড়ছি, তাই ওটার দিকে লক্ষ্য রাখা দরকার। যেমন অবতল দর্পণ হোক বা উত্তল লেন্স হোক, অবতল দর্পণ হোক বা উত্তল লেন্স হোক, সমতল দর্পণ হোক, চলো আগে সমতল দর্পণের দিয়ে দেখাই। একটা রশ্মি আর একটা রশ্মি, রশ্মিটা দেখো সমান্তরাল নয়, এরা আসছে, তাই না? যদি এই প্রতিফলক তলটা না থাকতো তাহলে নিশ্চয়ই ওরা এইভাবে গিয়ে পড়ে এই বিন্দুতে মিলিত হইতো, কিন্তু থাকার দরুন এইভাবে চলে যাবে আর এইভাবে যাবে। তো এই রশ্মিটা প্রতিফলিত রশ্মি, এই রশ্মিটাও প্রতিফলিত রশ্মি মিলিত হচ্ছে না, তাই এই জায়গাতে প্রতিবিম্ব ক্রিয়েট হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলনের জন্য। কোন দর্পণে? সমতল প্রতিফলক তল বা সমতল দর্পণ। বক্র প্রতিফলক তল হবে, এটা আসছে বলে মনে হচ্ছে, এটা মিলছে বলে মনে হচ্ছে, তাই না? যদি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় সেক্ষেত্রে কি হবে? ওটিও দেখিয়ে দিচ্ছি। এটা তো মিলছে না, প্রতিফলনের পর কোনো বিন্দু থেকে আসছে বলে যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ভেবে নাও। এখান থেকে আলোক রশ্মি আসছে, আসার পর নো ডাউট এভাবে চলে যাবে। তো যদি কেউ এখান থেকে চোখ দিয়ে তাকায়, তোর কি মনে হবে? ওর এই মনে হবে যে রশ্মিটা এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এই রশ্মিটা তো কোনোদিন মিলবে না,
তাই ওর কাছে কী মনে হবে যে এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তো এইখানে প্রতিবিম্বটা ক্রিয়েট হচ্ছে। তো এইটাকে বলা হবে, যদি প্রতিফলিত রশ্মিগুলি কোনো বিন্দুতে গিয়ে অ্যাকচুয়ালি মিট করছে তাহলে প্রতিবিম্বটা হবে সদ্বিম্ব। আর যদি প্রতিফলিত রশ্মিগুলি মিলছে না কিন্তু কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে, কোনো বিন্দু থেকে, এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে, তাহলে এই জায়গাতে কী হবে? অসদ্বিম্ব। ওই বিম্বটা কি, প্রতিবিম্বটা কী ধরলেন? অসদ্বিম্ব। অর্থাৎ প্রতিবিম্ব দুই প্রকার, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব। ঠিক আছে? এখানে মনে রাখা দরকার সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। পর্দা বলতে স্ক্রিন, ঠিক আছে? কিন্তু অসদ্বিম্বকে চোখে দেখা যায় পর্দায় ফেলা যায় না। ঠিক আছে? এই হচ্ছে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের পার্থক্য। পরীক্ষায় এখান থেকে আগে প্রশ্ন আসতো, বাট এখন যেহেতু আপগ্রেড হয়ে গেছে তাই এখান থেকে প্রশ্ন তুলবে না। এখন আমি জাস্ট সমতল দর্পণে কী কী রয়েছে না রয়েছে, সমতল প্রতিফলক তলের সেই সব ঘটনাগুলো আমি বলছি। ঠিক আছে? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি হবে? অসৎ। সমতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে? অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব ওই প্রতিবিম্বটা যেখানে প্রতিফলনের পর বা প্রতিসরণের পর রশ্মিগুলি মিলিত হবে না, কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে। যেমন এইভাবে ভাবো, একটা সমতল দর্পণ রয়েছে, এখানে কোনো একটা বস্তু রয়েছে, বস্তুটা হচ্ছে এ। তো এখান থেকে আলোক রশ্মি সোজা এই পথে কি যাবে। তখন যদি এটা প্রতিফলক তল হয় তো লম্ব অপতন হবে, লম্ব অপতনের জন্য পুনরায় ওই পথ দিয়ে ফিরে যাবে। আলোক রশ্মি তো চারিদিকে ছড়িয়ে পড়ে, শুধু তো এদিকে যাবে না, আলোক রশ্মি এই পথ দিয়েও যাবে, এখানে আপতিত হবে। আবার আলোক রশ্মি এখানেও পড়বে, আলোক রশ্মি এখান থেকে প্রতিফলিত হয়ে এই বরাবর যাবে, আলোক রশ্মি এখান থেকে প্রতিফলিত হয়ে এই বরাবর যাবে। এই রশ্মিগুলি যত দূর যাবে তত ডাইভার্জ হয়ে যাবে, দূরত্ব বেড়ে বেড়ে যাবে। তাই এই রশ্মিগুলি কোনো মিলবে না। যদি কেউ তাকায় তোর কি রিয়েলাইজ হবে? ওর রিয়েলাইজ হবে আলোক রশ্মির এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এই বিন্দু থেকে। তো এখানে যে প্রতিবিম্বটা মিলছে না, তাহলে কী ধরনের প্রতিবিম্ব? অসৎ। তো এই কথাটা মনে রাখা দরকার, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কী ধরনের হবে? অসৎ। তারপর কি হবে? দর্পণ থেকে বস্তুর যে দূরত্বটা থাকবে,
দর্পণ থেকে প্রতিবিম্বের সেই দূরত্বই থাকবে। যদিও ফিগার অনুযায়ী ছবিটা আমার টিল্ট হয়ে গেছে, এখানে পয়েন্টটা মনে রাখতে হবে, অসৎ হবে প্লাস দর্পণ থেকে বস্তুর দূরত্ব ইউ বস্তুর দূরত্ব হবে, আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে ভি। তো ইউ সমান ভি হবে। ঠিক আছে, আর কি হবে, সঙ্গে সঙ্গে পার্শ্বীয় পরিবর্তন হবে। কি হবে? পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তন হয়। তো এই তিনটা তোমাকে তো খুব একান্তই মনে রাখা দরকার। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ হবে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে, পার্শ্বীয় পরিবর্তন হবে। পার্শ্বীয় পরিবর্তন অর্থাৎ উল্টে যাবে। যেমন দর্পণের সামনে গিয়ে যদি আমি দাঁড়াই, ডান হাতটাকে যদি আমি মুভমেন্ট করাই, তো তুমি প্রতিবিম্বের দেখবে বাঁ হাতটার মতো তোমার রেসপেক্টে বাঁ হাতটা নোস হচ্ছে। এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। অর্থাৎ বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের সাপেক্ষে বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটা উল্টে যাবে। বস্তুর ডান হাতটা বস্তুর রাইট সাইডটা প্রতিবিম্বের লেফট সাইডে হবে। এই ঘটনাটাকে পার্শ্বীয় পরিবর্তন বলা হয়। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে উল্টে যায়, এই ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলা হয়। ঠিক আছে, আর কি কি রয়েছে? প্রতিবিম্বটি অসৎ হবে, তার সঙ্গে সঙ্গে আরও বলে দিই, ইমেজের যেটা সাইজ, আই ফর ইমেজের যেটা আকৃতি, সাইজ, উচ্চতা, সেটা অবজেক্ট মিন্স ও, এ মানে বস্তুটা যত দৈর্ঘ্যের রয়েবে ইমেজটাও ঠিক ততই থাকবে। ঠিক আছে, পার্শ্বীয় পরিবর্তন ঘটবে, সৎ হবে। আরও অনেক কিছু ডেটা রয়েছে যেগুলো পরে বলা হবে, এখন নয়। এখন নোটিস করছি পার্শ্বীয় পরিবর্তনের উপর। পার্শ্বীয় পরিবর্তন কোন ঘটনাটা? ওই যে বললাম প্রতিবিম্বটা বস্তুর সাপেক্ষে উল্টে যায়, এই ঘটনাটাকে পার্শ্বীয় পরিবর্তন বলা হয়। যেমন তুমি যদি কোনো দর্পণের সামনে পি ফর্ম করো, একটা পি লেটার পি তৈরি করো, তো দেখবে ওটা দর্পণের যেটা দেখা যাবে সেটা কিছু এরকম হবে। তো উল্টে যাচ্ছে না, তো এই ঘটনাটাকে পার্শ্বীয় পরিবর্তন বলা হয়। বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, এইভাবে ছিল এইভাবে দাঁড়াবে, এই ঘটনাটাকে পার্শ্বীয় পরিবর্তন বলা হয়। কিছুগুলো লেটার আছে যাদের পার্শ্বীয় পরিবর্তন হয় না, এম, ও, মহিতা। ইউ, এক্স, ওয়াই, এইসব লেটারগুলো রয়েছে। এম, ও, এইচ, আই, টি, এ, ইউ, এক্স, ওয়াই, এইসব লেটারগুলোর পার্শ্বীয় পরিবর্তন হয় না। অর্থাৎ এইসব লেটারগুলোকে পাল্টে গেলেও এই দেখাবে, চেঞ্জ হবে না। তুমি চেক করে নেবে, তোমাদের খাতায় লিখে রাখো কিছু। যেমন আমি এখানে লিখে রেখেছি, কি দেখো, এম, ও, এইচ, আই, টি। যদি আমি এই পেজে গিয়ে আমি ওটা চেক করি, তো লেখাটা ওইটাই দেখাবে, লেখাতে ওর কিছু পরিবর্তন হবে না। ঠিক আছে, দেখে নেবে এবার। এরপর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি, সমতল দর্পণে গঠিবিম্বটি কী রূপ? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি কী রূপ? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি হচ্ছে অসৎ।
পরীক্ষা জিজ্ঞেস করবে তাহলে কি সমতল দর্পণে সৎ প্রতিবিম্ব গঠন করা যাবে না? নিশ্চয়ই যাবে। কখন যাবে চলো দেখি। তার আগেই দেখিয়ে দিয়েছি। মনে করো এটা দর্পণ, ঠিক আছে? এই যে রশ্মিগুলি আসছে, যদি এই দর্পণটা না থাকতো রশ্মিগুলি নিশ্চয়ই এখানে মিলিত হইতো। তো যদি কোনো রশ্মি এসে পরে কোনো বিন্দুতে মিলিত হওয়ার প্রবণতা রাখে তো এই রশ্মিগুলিকে বলা হয় অভিসারী রশ্মি, কনভার্জিং রে, অর্থাৎ কোনো বিন্দুতে ওরা মিলিত হবে। তো যদি রশ্মিগুলি অভিসারী রশ্মি হয় তাহলে সমতল দর্পণে প্রতিফলনের পর ওরা একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে, ঠিক আছে? তো যেখানে মিলিত হবে সেখানে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হবে? সৎ। অর্থাৎ সমতল দর্পণে সৎ বিম্বও তৈরি হবে, সমতল দর্পণে অসৎ বিম্বও তৈরি হবে। বোঝা গেল? শুধু অসৎই হবে না, তবে বেশিরভাগই অসৎ হবে, বেশিরভাগই অসৎ হবে। বেশিরভাগ অসৎ কেন হবে? তো এখানে কথাটা ক্লিয়ারিটি আসে যে সমতল দর্পণে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। যেমন দেখো আমি এখানে কি দেখতে পারো, দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বস্তু, এটা কি আমার বস্তু। তো এই বস্তুটাকে দেখতে পাচ্ছি, তাই বস্তুটিকে আমি কি কম্প্যারিজন করবো যে বস্তুটি হচ্ছে সৎ। কিন্তু এই আলোক রশ্মিটা কোথা থেকে আসছে কোনো খোঁজ খবর নেই, কোথাও থেকে আসতে পারে, হতে পারে এখানে কোনো দর্পণ আছে এখান থেকে প্রতিফলিত হয়ে পড়ে আসছে। তাহলে যেহেতু আমি বস্তুটাকে দেখতে পাচ্ছি না তাই বস্তুটি আমার কাছে কি অসৎ, বস্তুটি আমার কাছে কি অসৎ। তো বস্তুটাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো বিন্দুতে গিয়ে যদি মিলিত হতো তখন আমরা এটাকে মিলিত বলতাম। তো এখানে এই ঘটনার জন্য এটা হচ্ছে অসৎ বস্তু। তো এইটা বেটার অ্যান্সার হবে যে সমতল দর্পণে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হবে এবং অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি হবে। বোঝা গেছে? কোন লেটারগুলির পার্শ্বীয় পরিবর্তন হবে না? এদের পার্শ্বীয় পরিবর্তন হবে না, পার্শ্বীয় পরিবর্তন হয় না, এদের পার্শ্বীয় পরিবর্তন হবে না, ঠিক আছে? কিছু অ্যাডিশনাল জিনিস যেগুলো তোমাকে জানতে হবে। এই যে সমতল দর্পণ, ধরে নাও এখানে কোনো একটা বস্তু রয়েছে এ, তো এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এইসব জায়গাতেই তৈরি হবে এবং উল্টো হবে, ঠিক আছে? বললাম এটা যদি ইউ হয় এটা কি হবে? ভি। সমতল দর্পণ থেকে বস্তুর যে দূরত্বটা থাকবে সমতল দর্পণ থেকে প্রতিবিম্বেরও একই দূরত্ব থাকবে। এই বস্তুটা যদি ইউ বেগে এগিয়ে আসে, এই বস্তুটা যদি ইউ নাই, ধর না ওই বস্তুটা কিছু বেগে এগিয়ে আসছে, বস্তুটি দর্পণের দিকে কিছু বেগে এগিয়ে আসছে, তো প্রতিবিম্বটি তার দ্বিগুণ বেগে এগিয়ে আসবে। এটা একটা লজিক আছে, তোমাদেরকে আপেক্ষিক বেগ পড়ানো হয়েছে। তো এ যদি সামনের দিকে এগিয়ে আসে, যত বেগে এগিয়ে আসুক না কেন, এর এইদিকে ডাইরেকশনটা যদি আমি পজিটিভ নিই তো এর এদিকে আসাটা কি হবে? নেগেটিভ। তো এ যদি 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে এগিয়ে আসে তো এও 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে আগাবে দর্পণের সাপেক্ষে, কিন্তু বস্তুটির সাপেক্ষে কত বেগে এগিয়ে আসবে? 5 -5, তাই না? যদি ধরে নাও বস্তুটি এদিকে +5 মিটার পার সেকেন্ড বেগে এগোচ্ছে, তো ওর রেসপেক্ট ইমেজটা তৈরি হবে না, তো ইমেজটা ওইদিকে কত বেগে আসবে? -5 মিটার পার সেকেন্ড। কারণ এই সাইডটা যদি আমি প্লাস ধরে নিই, এদিকে এগোনো একটা প্লাস হয়, তো এদিকে যে এগোবে সেটাকে মাইনাস ধরা হবে। ধ্যান দিয়ে শোনো কথাটা,
বস্তু যদি দর্পণের সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে দর্পণের দিকে এগিয়ে আসে, তাহলে প্রতিবিম্বটিও দর্পণের সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসে, কিন্তু অপোজিট ডিরেকশন। আমি যদি জিজ্ঞেস করি প্রতিবিম্বের আপেক্ষিক বেগ কত হবে, কার সাপেক্ষে? বস্তুর সাপেক্ষে, তখন আমরা কি করি? যার সাপেক্ষ তাকে মাইনাসে ফেলি, তাই না? তাহলে এই দিকে যদি 5 মিটার পার সেকেন্ড হয়, এই দিকে কত হবে? -5 মিটার পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে কত হবে? -5, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। তাই বলা হয় বস্তুটি যদি দর্পণের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসে, তাহলে প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে তার দ্বিগুণ বেগে এগিয়ে আসবে, অর্থাৎ 5-এর দ্বিগুণ 10। যদি 10 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসে, তাহলে প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে, রিমেম্বার কার সাপেক্ষে? বস্তুর সাপেক্ষে দ্বিগুণ বেগে এগিয়ে আসবে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসবে। কিন্তু প্রশ্নে বোকা কীভাবে বানায়? প্রশ্নে এইভাবে বলে দেবে যে বস্তু যদি 5 মিটার পার সেকেন্ড বেগে এগোচ্ছে দর্পণের দিকে, তাহলে প্রতিবিম্বটি দর্পণের সাপেক্ষে কত বেগে এগোবে। দর্পণের সাপেক্ষে যদি বলে দেওয়া হয় তো 5 মিটার পার সেকেন্ডে হবে, উল্টো ডাইরেকশনে। কিন্তু বস্তুর সাপেক্ষে যদি বলা হয় তাহলে দ্বিগুণ। ঠিক আছে? তো চলো, আজকে একটু তাড়াহুড়া রয়েছে, একটু দেখার রয়েছে কীরকম লাগছে না লাগছে, তাই আজ এই অবধি রাখলাম। ঠিক আছে? একবার এটা ট্রায়াল ভিডিওর মতো একবার দেখে নিও, চেক করে নিও, তারপর জানাবে কীরকম লাগছে না লাগছে, এর থেকে বেটার কিছু করা যায় কি না, গ্রুপে মেসেজ করে দেবে। ঠিক আছে?